নির্বাচন দেরি হলে দেশ পিছিয়ে যাবে বলছে বিএনপি। ভোটে লেভেল প্লেয়িং ফিল্ড চায় জামায়াত, বিচারসহ সংস্কার দৃশ্যমান করার দাবি এনসিপির। জরুরি অবস্থাকে রাজনৈতিকভাবে ব্যবহার না করার বিষয়ে ঐক্যমত্য। ভোটের আগেই ফ্যাসিবাদের বিচার নিশ্চিতের অঙ্গীকার আইন উপদেষ্টার। জুলাই হত্যাযজ্ঞ মামলায় হাসিনা কামালের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 10 জুলাই। আসামিদের অব্যাহতির আবেদন আইনজীবীর। এবং 27 মাস পর আটের ঘরে নামল মূল্যস্ফীতি। ব্যাংকিং খাত সুসংহত করতে স্বায়ত্তশাসনের বিকল্প নেই বললেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। দেশে বিশৃঙ্খলার পাশাপাশি ঝুলন্ত সংসদ গঠনের পায়তারা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। আর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন যত দেরি হবে দেশ ততই পিছিয়ে পড়বে। গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন করে সংগ্রাম শুরু হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সিলেট প্রতিনিধি শিপার চৌধুরীর সহায়তায় হুমায়ুন কবিরের প্রতিবেদন। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় সিলেটের পাঠানটুলা দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যে তিনি বলেন, দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ এখনো চলমান। নির্বাচন বিলম্বিত হলে দেশও পিছিয়ে পড়বে বলে মন্তব্য করেন তিনি। যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে। বিনিয়োগ আসবে না, ইনভেস্টমেন্ট হবে না, আমার ছেলেদের জব অপরচুনিটি তৈরি হবে না, আমার মায়েরা মেয়েরা আরো বেশি নিরাপত্তা হারাবে, মবক্রেসি আরো বাড়বে, জুডিশিয়াল সিস্টেম ভেঙে পড়বে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে। সেই জন্য দরকার একটা নির্বাচিত সরকার। গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন সংগ্রাম শুরু হয়েছে জানিয়ে বিএনপির 31 দফাতেই দেশের ভবিষ্যৎ বলে জানান মির্জা ফখরুল। আমাদেরকে আমাদের নেতা তারেক রহমান সাহেব, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে যে ইঙ্গিত দিয়েছেন, যে পথ দেখিয়েছেন, যে নির্দেশ দিয়েছেন, এগিয়ে চলো সামনের দিকে, জয় আমাদের সুনিশ্চিত। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়া সম্ভব নয় বুঝতে পেরেই কিছু রাজনৈতিক দল পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায়। বাংলাদেশে হঠাৎ করে একটা নতুন সিস্টেম আনার জন্য কিছু কিছু দল বেশি তৎপর হয়ে পড়ছে। এটার একমাত্র কারণ যে তারা জনগণের ভোটে নির্বাচিত হতে পারবে না বা পারে না, বা এখনো বুঝতেছে যদি নির্বাচন হয় জনগণের ভোটে তাদের সংসদ সদস্য হওয়ার সম্ভাবনা একেবারেই নাই। আগামীতে আর কেউ যাতে ফ্যাসিস্ট রূপে আবির্ভূত হতে না পারে সে বিষয়ক সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। আমাদের প্রতিপক্ষ স্বৈরাচার, আমাদের প্রতিপক্ষ ফ্যাসিবাদ, আমাদের প্রতিপক্ষ ছাত্ররাও না, এই যে সমস্ত রাজনৈতিক দল আছে তারাও না। একটা জায়গায় কিন্তু এক থাকতে হবে যাতে আবার ওই ফ্যাসিবাদ ফিরে না আসে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। জামায়াতে ইসলামী নির্বাচন পেছাতে চায় না, বরং সুষ্ঠু পরিবেশ দেখতে চায়, এমন মন্তব্য করে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, এই মুহূর্তে নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নেই। সোহরাওয়ার্দী উদ্যানে 19 জুলাই অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশের মাঠ পরিদর্শনে গিয়ে তিনি বলেন, সরকারের ভূমিকায় জনগণ নিরপেক্ষ নির্বাচন নিয়ে আশ্বস্ত নয়। আসন্ন জাতীয় সমাবেশে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান মিয়া গোলাম পরোয়ার। আমাদের এই জনসভার যে মূল উদ্দেশ্য, একটি অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের উদ্দেশ্যে লেভেল প্লেইং ফিল্ড, নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় সংস্কার শেষ করা, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারকে দৃশ্যমান করা, পিআর পদ্ধতিতে আমাদের জাতীয় নির্বাচনের যে দাবি উঠেছে সর্বমহল থেকে সেটা মেনে নেওয়া, জুলাই অভ্যুত্থানকে নিয়ে যে জুলাই ডিক্লারেশন, যে জুলাই সনদ, সেটা ঘোষণা এবং বাস্তবায়নের জন্য আমরা জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকী
এই জুলাই মাসের মধ্যেই সেটা সরকারকে বাস্তবায়ন এবং ঘোষণার দাবি করেছি। সেই দাবি এই ময়দানের জনসভা থেকে উত্থিত হবে। আগামী সংসদ নির্বাচনের আগেই বিচার সংস্কার, জুলাই ঘোষণাপত্র ও নতুন সংবিধান তৈরির দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রা সহ এনসিপির রাজনৈতিক কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা করা হলে আওয়ামী লীগের মতো পরিণতি হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। জুলাই গণ উদ্ভুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সপ্তম দিনের নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলায় গণসংযোগ করে দলটি। এনসিপির জুলাই পদযাত্রার সমাবেশে সিরাজগঞ্জে যোগ দিয়ে নাহিদ ইসলাম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই ফ্যাসিবাদের বিচার ও প্রয়োজনীয় সংস্কার করতে হবে। এরপর নতুন সংবিধান তৈরি করতে হবে, কেননা বর্তমান সংবিধানে বিভাজন তৈরি করা হয়েছে। বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে আমরা রাজপথে নেমেছি। আমরা পুরনো রাষ্ট্রে, পুরনো দেশের সিস্টেমে ফেরত যেতে চাই না। সংস্কার লাগবে, সংস্কারের মাধ্যমে নতুন দেশ লাগবে। এমনও সংস্কার লাগবে যাতে বাংলাদেশে আর কেউ কখনো স্বৈরাচারী হতে পারে না। এর আগে নাটোরে আয়োজিত সমাবেশে নাহিদ ইসলাম বলেন, দেশ গড়তে জুলাই পদযাত্রা সহ এনসিপির ব্যানার ছিঁড়ে কিংবা অন্য কোনোভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হলে আওয়ামী লীগের মতো পরিণতি হবে। নাটোরের এই কর্মসূচিতে ন্যাক্কারজনকভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে, আমাদের ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। হুঁশিয়ারি দিতে চাই, মাত্র 1 বছর আগের ঘটনা। এই ব্যানার ছিঁড়ে কর্মসূচিতে বাধা দিয়ে যারা ক্ষমতায় দীর্ঘায়িত হতে চেয়েছিল, তারা আজকে বাংলাদেশে তাদের ঠাঁই হয় না। পথসভায় আরো বক্তব্য রাখেন দক্ষিণাঞ্চলের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম আহ্বায়ক মুনিরা শারমিন, যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার সহ আরো অনেকে। সভা শেষে এনসিপির নেতারা শহরের প্রধান সড়কে সংক্ষিপ্ত পদযাত্রা করেন। তাহসিন তারিন, মোহনা সংবাদ। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কার্যক্রমের মাধ্যমে পক্ষপাতহীনভাবে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে একথা বলেন তিনি। বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই আজম, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া সহ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপদেষ্টা ফারুক-ই আজম বলেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে কোটি টাকা ব্যয়ে বিভিন্ন স্থাপনা ও অবকাঠামো নির্মাণ করে এতদিন মুক্তিযুদ্ধের বিভ্রান্তিকর ইতিহাস উপস্থাপন করা হয়েছে। এসব অবকাঠামোতে রণাঙ্গনের কোনো বিস্তৃত বর্ণনা নেই। জরুরি অবস্থা সংশোধন বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে জানিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, এই পরিস্থিতিকে রাজনৈতিক সুবিধার জন্য ব্যবহার করা যাবে না। যদিও অভ্যন্তরীণ বিদ্রোহ দমন ও মানবাধিকার বিষয়ে আরও আলোচনার তাগিদ আসে রাজনৈতিক দলের কাছ থেকে। ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের বৈঠকে উঠে আসে এসব বক্তব্য। এছাড়া উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ বিষয়ে ঐক্যমত্য হয়েছে। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। প্রাথমিক পর্যায়ে আলোচনায় 3 দিন বিরতি দিয়ে সোমবার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসে জাতীয় ঐক্যমত্য কমিশন। দ্বিতীয় দফায় 10ম দিনের বৈঠকে দিনভর আলোচনায় উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ বিষয়ে ঐক্যমত্যে পৌঁছায় রাজনৈতিক দলগুলো। উপজেলা পর্যায়ে আদালত স্থানান্তর করা, সম্প্রসারণ করা এবং দোরগোড়ায় বিচার পৌঁছে দেওয়ার ব্যাপারে আমরা ঐক্যমত্যে পৌঁছেছি। 495টি উপজেলা, তার মধ্যে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে যে সদর উপজেলা, এখানে প্রয়োজন নেই। জেলা সদরে জেলা জজ কোর্টের সাথে সংযুক্ত করে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা সদর উপজেলা আদালত সমূহ এভাবে। যুদ্ধ, বহিঃশত্রু আক্রমণ, প্রাকৃতিক দুর্যোগের মতো ঘটনায় জরুরি অবস্থা জারির ক্ষেত্রে রাজনৈতিক দলের ঐক্যমত্য হলেও অভ্যন্তরীণ বিদ্রোহ ও মানবাধিকারের বিষয়ে বিস্তারিত আলোচনার তাগিদ উঠে এসেছে। সংবিধানের 141 ক এর প্রয়োজনীয় সংশোধনী এবং সংযোজনী আনাটা প্রয়োজন। আমরা যেটা দেখেছি অতীতে আসলে জরুরি অবস্থায় রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। মানবাধিকারকে অবশ্যই
জরুরি অবস্থার সময়টাতেও কার্যকর রাখতে হবে, সে ব্যাপারটা নিয়ে আমাদের মধ্যে আরো বিস্তারিত আলোচনা হওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। কতদিন জরুরি অবস্থা রাখা যাবে, সংসদে কতদিন পরে সেটা উপস্থাপন করতে হবে, সংসদ বিদ্যমান না থাকলে কি ব্যবস্থা হবে ইত্যাদি বিষয় আছে। উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ নিয়ে ঐকমত্য হওয়ায় স্বস্তি জানান ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। নাগরিকের কাছে সুবিচার পৌঁছে দেওয়ার জন্য ঐকমত্য কমিশন এবং পূর্ববর্তী কমিশনগুলোর যে প্রস্তাব এবং রাজনৈতিক দলগুলোর যে কমিটমেন্ট, সেটারই আসলে প্রতিফলন ঘটেছে। এই ক্ষেত্রে আমরা যে বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের বিভিন্ন রকম পদক্ষেপের ব্যাপারে একমত হচ্ছি। তিনি জানান, জরুরি অবস্থার বিষয়ে সব দল এক প্ল্যাটফর্মে এলেও বেশ কিছু পরামর্শ উঠে এসেছে। বিদ্যমান সংবিধানের 141 যে অনুচ্ছেদ আছে তার ক, খ, গ সমস্ত কিছুর ক্ষেত্রেই এইটা সংশোধন, সংযোজন, বিযোজন, পরিবর্তন করার ব্যাপারে ঐকমত্য হয়েছে, একমত হওয়া গেছে। জরুরি অবস্থা কোনো অবস্থাতেই, কোনো পরিস্থিতিতেই রাজনৈতিকভাবে ব্যবহৃত না হয় সেটা নিশ্চিত করার বিষয়ে ঐকমত্য হয়েছে। ঐকমত্য কমিশনের পরবর্তী বৈঠক আগামী বৃহস্পতিবার। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচনের আগেই ফ্যাসিবাদের বিচার নিশ্চিত হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, ঐক্য ধরে রাখতে পারলে আর কখনোই ফ্যাসিবাদ ফিরতে পারবে না। সোমবার গণ অভ্যুত্থানের তথ্যচিত্র শ্রাবণ বিদ্রোহের প্রিমিয়ার শোতে উঠে আসে এসব বক্তব্য। এ সময় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, আগামী নির্বাচন উচ্চকক্ষ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়া চলছে। আরও জানাচ্ছেন মেজবা রহমান। 24 পেরিয়ে 25, গণ অভ্যুত্থানের 1 বছর পেরিয়েছে। গত বছর ফ্যাসিবাদের সময় সংগঠিত কাহিনী নিয়ে নির্মিত হয়েছে গণ অভ্যুত্থানের তথ্যচিত্র শ্রাবণ বিদ্রোহ। রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনের যার প্রিমিয়ার শো প্রদর্শন করা হয়। এ সময় জুলাই আন্দোলনের ইতিহাস ও প্রেক্ষাপট তুলে ধরেন আলোচকেরা। তথ্য উপদেষ্টা জানান, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন বাংলাদেশ নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছে তা নিয়ে কাজ করতে হবে। শহীদ পরিবারের সদস্যদের এবং যারা আন্দোলনে অভ্যুত্থানে সক্রিয় ছিলেন তাদের ভূমিকাকে বারবার আমাদের স্মৃতির আয়নায় দেখার মাধ্যমে আমরা নিজেদেরকে মনে করিয়ে দিতে চাই যে আমাদের দায়িত্ব কি ছিল। আমাদের প্রত্যেকটি পদক্ষেপে দেখার চেষ্টা করব কতদূর আমরা আসতে পারলাম এবং আমাদের আসলে কতদূর যাওয়া দরকার ছিল। জুলাই শুধুমাত্র 36 দিনের আন্দোলন নয়, এমন মন্তব্য করে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, এই আন্দোলনের প্রেক্ষাপট 54 বছরের। জুলাই আসলে 36 দিনের আন্দোলন, আমি মনে করি জুলাই 54 বছরের আন্দোলন। দেশ স্বাধীন হয়েছিল ঠিকই, মাঝে কিছু সময় হয়তো 2-4 বছর, 5-6 বছর বা 7-8 বছর আমরা মোটামুটি ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে পেরেছি, বাট বেশিরভাগ সময় আমরা ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে পারিনি। মত পার্থক্য ভিন্ন থাকলেও অন্যের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। সমস্ত জায়গায় মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু মূল একটা জায়গায় ঠিক থাকতে হবে যে আমরা অন্যায়কে মেনে নিব না, আমরা কখনোই মানবাধিকার লঙ্ঘন ঘটতে দিব না, আমরা ফ্যাসিবাদের পুনরুত্থান যেন না হয় তা নিশ্চিত করব। এদিকে জুলাই আন্দোলনের বিচার পূর্ণ গতিতে চলছে বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিচার পূর্ণ গতিতে চলছে, বিচার পূর্ণ মাত্রায় দৃশ্যমান আছে। শেখ হাসিনার ফ্যাসিস্ট যে দল, সেই দলের লোকজন হাজার হাজার কোটি টাকা নিয়ে বসে আছে। এই বিচারের প্রতিটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে তারা তদন্ত করে তারা বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। ফলে আমরা সর্বোচ্চ মানের শ্রেষ্ঠ একটা বিচার করতে চাচ্ছি এবং আপনারা নিশ্চিত থাকেন, আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। নতুন বাংলাদেশে আগামী প্রজন্মের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানান সংশ্লিষ্টরা। মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা। ক্রয় প্রক্রিয়া নিয়ে তদন্তাধীন একটি প্রকল্প চালু রাখার জন্য দুদককে চিঠি দিয়ে সমালোচনার পর এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। তিনি বলেন, দুদক চেয়ারম্যানের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করা হয়েছে, এর বাইরে কোনো নির্দেশনা দেয়া হয়নি। এটি না হলে 600 কোটি টাকা গচ্চা যাবে। তিনি ও তার মন্ত্রণালয়ে বর্তমান দায়িত্বপ্রাপ্ত কেউ কোনো ধরনের দুর্নীতিতে জড়িত নন বলেও দাবি করেছেন ফয়েজ আহমেদ।
সোমবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী। ২,৫০০ কোটি টাকার অন্যায্য প্রকল্প বাদ দিয়েছি। আমরা, আপনার খেয়াল করে থাকবেন, নতুন বাজেটে আমরা কোনো ধরনের আইসিটি থেকে কোনো নতুন প্রকল্প তুলি নাই। এই জন্য তুলে নাই, একনেক মিটিংয়ে, এনএসির মিটিংয়ে আমি স্যারকে বলেছি যে স্যার, যেহেতু এখানে অনেক দুর্নীতি হয়েছে, 20টার মতো প্রজেক্ট আইসিটিতে আছে, 6টার মতো প্রজেক্ট পোস্ট এবং টেলিকমে আছে, আমি চাই এই প্রকল্পগুলোকে অপটিমাইজ করতে, অর্থাৎ এখানে একটা শৃঙ্খলা নিয়ে আসতে। এটা যখন শেষ হবে তখন আমরা নতুন প্রজেক্ট তুলব, সেটা দক্ষতা ট্রেনিং এবং দক্ষতা কেন্দ্রিক বিষয় হতে পারে। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু সহ কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদারের প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সোমবার জাতীয় পার্টির দপ্তর সম্পাদকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, দলের প্রেসিডিয়াম সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে 3 নেতাকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। জুলাই আগস্টে যা হয়েছে তা ছিল রাজনৈতিক বিরোধ, কোনো যুদ্ধ নয়, এমন যুক্তি তুলে ধরে ট্রাইব্যুনাল আইনে শেখ হাসিনাকে সাজা দেওয়ার সুযোগ নেই বলে দাবি করেছেন তার আইনজীবী আমির হোসেন। তবে রাষ্ট্রপক্ষের দাবি, ট্রাইব্যুনাল আইনের অপব্যাখ্যা দিয়েছে আসামিপক্ষ। উভয় পক্ষের শুনানি শেষে 10 জুলাই অভিযোগ গঠনের আদেশের দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। ফোনআলাপ সহ পর্যাপ্ত তথ্য প্রমাণের উপর ভিত্তি করে 1 জুলাই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনের বিরুদ্ধে 5টি সুনির্দিষ্ট অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী বৃহস্পতিবার তাদের বিচার শুরু হবে কিনা তা ফয়সালা জানাবেন ট্রাইব্যুনাল। সোমবার এই মামলায় অভিযোগ গঠনের শুনানিতে অংশ নেয় রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। ট্রাইব্যুনালকে তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ কল্পিত ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তার বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত, উদ্দেশ্য প্রণোদিত, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এবং যেগুলো কোনো সত্যিকারের ভিত্তি নাই। আমার প্রার্থনা হলো, আমি চাচ্ছি আসামিদেরকে এই মামলার দায় হইতে অব্যাহতি। পরে তিনি মামলা থেকে আসামিদের প্রত্যাহারের আবেদন করলে তার বিপক্ষে যুক্তি তুলে ধরেন প্রসিকিউশন টিম। তারা জানান, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই অভিযোগের সত্য মিথ্যা নির্ধারণ হবে। এই 3 জনের বিরুদ্ধে 5টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। সেই 5টি সুনির্দিষ্ট অভিযোগ থেকে ওনারা অব্যাহতি চেয়েছেন এবং আমরা প্রসিকিউশনরা অভিযোগ গঠনের জন্য আবেদন করেছি। সেটির উপরেই আদেশ হবে আগামী 10 জুলাই 2025। বিচার শুরু হবে চার্জ গঠনের মধ্য দিয়ে। অতএব চার্জ গঠন না হলে এই কথাগুলো উনি যে বলছেন বা আমরা যে কথাগুলো অভিযোগগুলো এনেছি এটা সত্য কি নয় সেটি নিরূপণ হবে বিচারে। অতএব বিচার শুরু হোক চার্জ গঠনের মাধ্যমে, তখন দেখা যাবে এটা সত্য কিনা। গণ অভ্যুত্থানের পুলিশ হত্যার বিষয়ে আদালতের সামনে আনেন শেখ হাসিনার পক্ষে নিযুক্ত আইনজীবী। আমি পুলিশ হত্যার বিষয়ে বলেছি এই কথা, যে যেমন এখানে কিছু অনেক পুলিশও হত্যা হয়েছে, এই কথাই শুধু বলেছি। এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে, যদিও মামলা থেকে অব্যাহতি চেয়ে কোনো আবেদন করেননি তিনি। এদিকে জুলাই অভ্যুত্থানে দ্বিতীয় শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে 7 সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 1। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। জুন মাসে বাংলাদেশের মূল্যস্ফীতির হার কমে 8.48% দাঁড়িয়েছে, যা গেল 2 বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর সবশেষ তথ্য অনুযায়ী 27 মাস পর প্রথমবারের মতো মূল্যস্ফীতি 9% নিচে নামল। মে মাসে মূল্যস্ফীতি ছিল 9.5%। জুনে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে হয়েছে 7.39%, আগের মাসে যা ছিল 8.59%। এর ফলে নিম্ন আয়ের মানুষ কিছুটা স্বস্তি পাবেন। অতীতের রাজনৈতিক হস্তক্ষেপই আর্থিক খাতে ঝুঁকির কারণ বলে উল্লেখ করেছেন বাংলাদেশের ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। সোমবার বিকেলে কেন্দ্রীয় ব্যাংকে RBS এর অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি। ব্যাংকিং খাতকে সুসংহত করতে স্বায়ত্তশাসনের বিকল্প নেই বলেও মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ কর্তা। মনিরুল ইসলামের প্রতিবেদন।
2026 সালের শুরুতেই দেশের সব ব্যাংকে রিস্ক বেসড সুপারভিশন আরবিএস পদ্ধতি চালু করবে বাংলাদেশ ব্যাংক। ইতোমধ্যেই 20টি ব্যাংকে আরবিএস এর পাইলটিং শেষ হয়েছে। চলতি মাসেই শেষ হবে সব ব্যাংকের পাইলটিং কার্যক্রম। ব্যাংকের এবং ব্যাংকের আমানতকারীদের স্বার্থ রক্ষার জন্যই আমরা এটাকে করতে যাচ্ছি। দেশের ব্যাংকিং খাতে রিস্ক বেসড সুপারভিশন পদ্ধতির বিস্তারিত নিয়ে কথা বলেন গভর্নর। বলেন এটি কার্যকরের মাধ্যমে তথ্য বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে। ব্যাংকিং বা আর্থিক খাত কোনো স্থবির কার্যক্রম না, এটা একটা ডাইনামিক প্রক্রিয়া, এটা চলমান, এটা নদীর মতোই প্রবাহিত। কাজে এখানে আমাদেরকে কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে। ইনোভেশন কোনো শেষ নাই, শুরু হয়েছে কবে জানি না। আর্থিক খাতে লুটপাট বন্ধে রাজনীতিকদের শুদ্ধ হওয়ার তাগিদ দিয়ে ব্যাংক কোম্পানি আইন পরিবর্তনের প্রস্তাব দেন আহসান এইচ মনসুর। পরিবর্তন অবশ্যই রাজনীতিবিদদেরই করতে হবে। একটা দেশ তো সেন্ট্রাল ব্যাংক তো দেশ চালাবে না, দেশ চালাবে তো সরকার। কাজে আমরা আশা করব যে সরকার সেখানে সুবিবেচনা প্রসূত হয়ে সুন্দরভাবে সেন্ট্রাল ব্যাংকে তার কাজ করতে দিবে। যে সরকারই আসুক না কেন, বর্তমান সরকার ভবিষ্যতের সরকার, তাহলে সেন্ট্রাল ব্যাংকের তখনকার দায়িত্ব হবে নির্মমভাবে কাজ করে তাদের উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে সেটাকে সফলভাবে কার্যকর করা। 6 ব্যাংক একীভূত হলেও আমানতকারীদের সম্পদে কোনো প্রভাব পড়বে না বলেও জানান গভর্নর। ডিপোজিটররা যেন আস্থা না হারান, আমাদেরকে একটু সময় দেন, আমরা ধাপে ধাপে এই সমাধানগুলো করব। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। নিয়ম মেনে কাজ করলে কর্মকর্তাদের ভয়ের কিছু নেই, তবে অতিরিক্ত সীমা লঙ্ঘনকারীদের ভিন্ন চোখে দেখা হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। সোমবার ঢাকা কাস্টম হাউস পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। জুন পর্যন্ত 3,68,000 কোটি টাকার রাজস্ব সংগ্রহ হয়েছে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। রেজা খানের রিপোর্ট। প্রায় 2 মাস এনবিআর কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে ঝিমিয়ে পড়ে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। সম্প্রতি সরকারের কড়া হুঁশিয়ারিতে আন্দোলন থেকে পিছু হটার পর প্রথমবারের মতো ঢাকা কাস্টম হাউস পরিদর্শন করেন এনবিআর চেয়ারম্যান। প্রতিষ্ঠানের সভাকক্ষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, বর্তমানে কাস্টম অপারেশন পুরোপুরি স্বাভাবিক আছে। কর্মকর্তাদের অকারণে ভীত না হওয়ার পরামর্শ দিয়ে আব্দুর রহমান বলেন, যারা বেশি বাড়াবাড়ি করেছেন তাদের ব্যাপারটি বিশেষভাবে দেখা হচ্ছে। কেউ কেউ হয়তো একটু না, অনেক বড় আকারেরই যেটা আমরা বলবো যে সীমা লঙ্ঘন করেছে, সেটা হয়তো ভিন্নভাবে দেখা হবে। সাধারণভাবে আমার মনে হয় না যে কারো কোনো ভয়ের কোনো কারণ আছে। বিমানবন্দরে প্রবাসীদের সেবা নিশ্চিত সহ নানা জটিলতা দূর করতে নতুন 3টি সফটওয়্যার চালু করা হয়েছে উল্লেখ করে গেল অর্থ বছরে মোট রাজস্ব সংগ্রহের পরিমাণ তুলে ধরেন তিনি। 3,68,177 কোটি টাকা 30 জুন পর্যন্ত আদায় হয়েছে। তাদের জন্য একেবারেই ঝামেলা মুক্ত হয় সেই জন্য একটা সফটওয়্যার ডেভেলপ করা হয়েছে। ব্যাগেজ রুলসের আওতায় যে সকল পণ্য খালাস হবে সেগুলোকে দ্রুত এবং ঝামেলামুক্তভাবে খালাস করার জন্য সব মিলিয়ে বছরে 10 ভরির মতো স্বর্ণ ওনারা বিনা ট্যাক্সে আনতে পারবেন। এটা আমরা এই বছরের ব্যাগেজ রুলে নিয়ে আসছি। কাস্টম ও শুল্ক স্টেশনে ব্যবসায়ীরা যাতে বিড়ম্বনায় না পড়েন সে ব্যাপারে সর্বোচ্চ নির্দেশনা জারি আছে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। এখানে যাতে আমাদের ব্যবসায়ীরা কোনো ধরনের কোনো বিড়ম্বনার শিকার না হন। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানী ঢাকা সহ সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। গেল 24 ঘন্টায় এ রোগে আক্রান্ত হয়ে 3 জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন 492 জন, যা এ বছরের সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এসব রোগীর মধ্যে সর্বোচ্চ 154 জন ভর্তি হয়েছেন বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে পানি নিষ্কাশন ব্যবস্থা নাজুক হওয়ায় পিরোজপুর, বরগুনা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ডেঙ্গুর সংক্রমণ বেড়েই চলেছে। এমনকি ড্রেন ও খালে ময়লার স্তূপ পরিষ্কারেও নেই তেমন কোনো উদ্যোগ। 3 দফা দাবিতে রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে চাকরুচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ। সোমবার দুপুরে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এদিকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। বিস্তারিত জানাচ্ছেন মুনতাসির মামুন।
কয়েক মাস ধরে নানা দাবিতে আন্দোলন করছে বিডিআর চাকরিচ্যুত সদস্যরা। সোমবার সকাল থেকে কাকরাইল মোড়ে অবস্থান নেন তারা। সেখান থেকে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা অভিমুখী যাওয়ার চেষ্টা করলে পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। এক পর্যায়ে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এই সময় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আহত হন বেশ কয়েকজন। পরে আন্দোলনকারীদের ধীরে ধীরে মৎস্য ভবনের দিকে নিয়ে যায় পুলিশ। আটক করা হয় বেশ কয়েকজনকে। বিভিন্নভাবে লাঠিপিটা, জলকামান, সাউন্ড গ্রেনেড এবং কাঁদানো গ্যাস মেরে আমাদের প্রায় 20 থেকে 30 জন, এখনও আমরা সঠিক হিসাব পাইনি, পিজিতে আছে এবং আমাদের ঢাকা মেডিকেলে আছেন এবং আমাদের প্রায় 12 জনের মতো লোক আটক করা হয়েছে। এই দুয়ের ধারা এবং ব্যতীত শব্দকে প্রজ্ঞাপন থেকে নির্মূল না করলে এই কমিশন স্বাধীন সার্বভৌম হবে না। প্রকৃত অপরাধীর শাস্তি হোক, নিরপরাধ যারা তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক। ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু আন্দোলনকারীরা রাস্তা অবরোধ করে ভোগান্তির সৃষ্টি করে। এটা যেহেতু অবৈধ সমাবেশ, এখানে 144 জারি করা আছে। আমি কিছু এখানে আমার সিনিয়র অনেক অফিসার এখানে আছে, তাদের সাথে তারা কিন্তু বলতেছে এখানে কোনোভাবে থাকা যাবে না, আমরা 10 মিনিট সময় দেবো। আন্দোলনকারীদের 3 দফা দাবি সমূহ: চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ক্ষতিপূরণ সহ চাকরিতে পুনর্বহাল, পিলখানা হত্যাকাণ্ডের স্বাধীন তদন্ত কমিশনের বিভিন্ন ধারা বাতিল, বিডিআর এর নাম পুনরায় চালু ও বন্দী বিডিআর সদস্যদের মুক্তি। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে এক ব্রিফিংয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন বিডিআর চাকরিচ্যুত সদস্যরা। আমাদের অবস্থান কঠিন থেকে কঠিন হতে পারে, সেটা আলোচনার পরিপ্রেক্ষিতে বোঝা যাবে। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। ময়মনসিংহের গফরগাঁয়ে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 2 জন। উপজেলার 5 বাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন টাঙ্গাব ইউনিয়নের ব্যবসায়ী মোহাম্মদ ইকবাল হোসেন ও অটোরিকশা চালক ওয়াসিম। এদিকে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বাঘিল এলাকায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে নারীসহ 3 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের টেক্সাস। টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় গেল 4 দিনে 80 ছাড়িয়েছে প্রাণহানি। এখনও বহু মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। বিপর্যয় মোকাবেলায় ব্যর্থতার জন্য বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের তহবিল বাতিল সহ কর্মী ছাঁটাই নীতিকে দায়ী করছেন মার্কিনিরা। ইস্তিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। টেক্সাসে বন্যায় মারাত্মক বিপর্যয়ের পর প্রশ্ন উঠেছে দেশটির আবহাওয়া বিভাগের সক্ষমতা নিয়ে। অভিযোগ উঠেছে সময়মতো পূর্বাভাস না পাওয়ায় আগাম প্রস্তুতির সুযোগ পাননি বাসিন্দারা, ফলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ এত বেশি। এমন বিপর্যয়ের জন্য ট্রাম্প সরকারের কর্মী ছাঁটাই নীতিকে দায়ী করা হচ্ছে। অপচয় রোধে সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ দেশ জুড়ে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের তহবিল বাতিল সহ কয়েক হাজার কর্মী ছাঁটাই করে। এ কারণে আবহাওয়া অফিসের মতো প্রতিষ্ঠানগুলো ভুগছে জনবল সংকটে। শুক্রবার থেকে লাগাতার বৃষ্টি শুরু হয় টেক্সাসে। মাত্র 1 ঘন্টায় 26 ফুট পর্যন্ত বেড়ে যায় গুয়াদালুপ নদীর পানির উচ্চতা। এতে তলিয়ে যায় আশপাশের এলাকা, ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি সহ বহু স্থাপনা। এখনও অনেকে নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। নিখোঁজদের সন্ধানে হেলিকপ্টার, ড্রোন ও নৌযানের মাধ্যমে তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকারীরা। এরই মধ্যে রাজ্যটিতে নতুন করে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। হতাহত ও ক্ষতিগ্রস্ত পরিবারকে সমবেদনা জানিয়ে দুর্যোগকে জাতীয় ট্র্যাজেডি আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। এবারে খেলার খবর। ক্রিকেট সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ক্যান্ডিতে ম্যাচ শুরু বিকেল 3টায়। লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জয় দিয়ে সিরিজে সমতা এনেছে বাংলাদেশ। সামনে ইতিহাস গড়ার সুযোগ। প্রথমবারের মতো লঙ্কান মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের জন্য। তবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই শঙ্কা দেখা দিয়েছে দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার নাজমুল হোসেন শান্তকে নিয়ে। দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় চোট পান তিনি। এদিকে দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজের সমতা ফেরালেও ভালো কিছু ভুল ছিল বাংলাদেশের। শেষ ম্যাচে ভুলগুলো শুধরে সিরিজ জয়ের লক্ষ্য মেহেদী হাসান রিয়াজের।
ফুটবল ইতিহাস গড়ে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশের নারী ফুটবল দল। রোববার মধ্যরাতে দেশে ফিরেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে পেয়েছেন রাজকীয় সংবর্ধনা। এবার অর্ধকোটি টাকা পুরস্কার পাচ্ছেন আফাইদা খন্দকার, ঋতুপর্ণা চাকমারা। নারী ফুটবল দলকে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আগামী অক্টোবরে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে 2 দফায় হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে প্রস্তুতির অংশ হিসেবে 2টি ফিফা প্রীতি ম্যাচ খেলবেন হামজা চৌধুরী, সমিত সোমরা। 2টি ম্যাচই হবে সেপ্টেম্বরে। ওই 2 ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। 2টি ম্যাচই হবে নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে। 6 সেপ্টেম্বর হবে প্রথম ম্যাচ, দ্বিতীয়টি 9 তারিখ। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। নির্বাচন দেরি হলে দেশ পিছিয়ে যাবে বলছে বিএনপি। ভোটে লেভেল প্লেইং ফিল্ড চাই জামায়াত, বিচার সহ সংস্কার দৃশ্যমান করার দাবি এনসিপির। জরুরি অবস্থাকে রাজনৈতিকভাবে ব্যবহার না করার বিষয়ে ঐক্যমত্য, ভোটের আগেই ফ্যাসিবাদের বিচার নিশ্চিতের অঙ্গীকার আইন উপদেষ্টার। জুলাই হত্যাযোগ্য মামলায় হাসিনা কামালের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 10 জুলাই। আসামিদের অব্যাহতির আবেদন আইনজীবীর। এবং 27 মাস পর 8-এর ঘরে নামল মূল্যস্ফীতি। ব্যাংকিং খাত সুসংহত করতে স্বায়ত্তশাসনের বিকল্প নেই বললেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।